আপনারা শুনছেন সোনিক স্টোরিজ। আপনারা শুনছেন সোনিক স্টোরিজ, যেখানে গল্প জীবন্ত হয়ে ওঠে। বছরটা ছিল 1976 সাল। শ্রাবণ মাসের এক অমাবস্যার রাত। হুগলি জেলার প্রত্যন্ত অঞ্চলের এক বর্ধিষ্ণু গ্রাম নিশিন্দাপুর। তখন গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। চারিদিকের ঘন বাঁশঝাড় আর মরা নদী কালিন্দির চড়া যেন গ্রাস করতে এসেছিল গোটা অঞ্চলটাকে। সেই রাতেই নিশিন্দাপুরের জমিদার বংশের এক অন্ধকার ইতিহাস লেখা হয়েছিল রক্ত দিয়ে। জমিদারের একমাত্র বখাটে ছেলে মহিম চৌধুরী তার লাঠিয়ালদের নিয়ে তুলে এনেছিল গ্রামেরই এক দরিদ্র কুলীন ঘরের পরম রূপবতী কন্যা চারুলতাকে। উদ্দেশ্য ছিল একটাই, পাশবিক লালসা। ছেড়ে দিন ছোট বাবু, আমায় ছেড়ে দিন। ঈশ্বরের দোহাই লাগে, আমার জাত ধর্ম নষ্ট করবেন না। আমি কালই অন্য ঘরের বউ হয়ে চলে যাব। আমায় দয়া করুন। ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব? এই রূপ কি অন্য কোনো ভিখারির ঘরে মানায় রে চারু? তুই হবি এই জমিদার বাড়ির দাসী, আর জাত ধর্মের কথা বলছিস? এই দেখ, এই দেখ, তোর এই সোনার অঙ্গে আমি জোর করে সিঁদুর লেপে দিলাম। কিন্তু মনে রাখিস, তুই কোনোদিন এই বাড়ির রানী হতে পারবি না। তুই হবি শুধু আমার এক রাতের খেলার পুতুল। লাঠিয়ালরা, ধর একে। এর ছটফটানি আমার বড় ভালো লাগছে। সেই কাল রাত্রিতে চারুলতার সমস্ত আকুতি আর কুমারিত্বের অহংকার ধুলোয় মিশে গিয়েছিল। এক তীব্র পাশবিক অত্যাচারের শিকার হয়েছিল সে। কিন্তু অত্যাচার শেষ হওয়ার পর নিজের লোকলজ্জা আর অপমানের জ্বালা সহ্য করতে না পেরে চারুলতা ছুটে গিয়েছিল গ্রামের শেষ সীমানায়, যেখানে কালিন্দী নদীর পাড়ে দাঁড়িয়েছিল এক শতাব্দী প্রাচীন অশ্বত্থ গাছ। যে সিঁদুর তুমি আমার সিঁথিতে জোর করে পরিয়ে দিলে ছোট বাবু, সেই সিঁদুরই তোমার বংশের কাল হবে। আমি মরছি, কিন্তু আমার আত্মা মরবে না। এই নিশিন্দাপুরের মাটিতে দাঁড়িয়ে আমি অভিশাপ দিচ্ছি, এই জমিদার বংশের রক্ত যতদিন এই পৃথিবীতে থাকবে আমি শান্ত হব না। আমি ফিরে আসব, কোন এক নতুন বইয়ের রূপ ধরে আমি ফিরে আসবই। চারুলতা আত্মহত্যা করেছিল, কিন্তু তার সেই অতৃপ্ত স্বাদ, সংসারের সুখ না পাওয়ার যন্ত্রণা আর জমিদার বংশের প্রতি তীব্র ক্ষোভ তাকে এই পৃথিবীর মায়া কাটাতে দেয়নি। সে আটকে রইল সেই প্রাচীন অশ্বত্থ গাছের ডালেই। এরপর কেটে গেল অনেকগুলো বছর। সময় তখন 2012। জমিদারির সেই জৌলুস আর নেই, তবে জমিদার বংশের শেষ প্রদীপ শিবু মোড়ল এখন নিশিন্দাপুরের প্রধান রাঘব পোয়াল। অত্যাচার আর অহংকার তাদের রক্তে এখনো বহমান। শিবু মোড়লের একমাত্র ছেলে অনিরুদ্ধ। অনিরুদ্ধ কিন্তু তার পূর্বপুরুষদের মতো নয়, সে বেশ শান্ত ও সংবেদনশীল।
তার বিয়ে হয়েছে পাশের জেলা নদিয়ার এক সম্পন্ন ঘরের রূপসী মেয়ে বৃষ্টির সাথে। নদিয়া থেকে নিশিন্দাপুরের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। তখনকার ভাঙাচোরা রাস্তা, কাঁচা মাটির পথ আর কালিন্দী নদীর ওপর সেতু না থাকায় পালকি আর নৌকোই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। সকালবেলা নদিয়া থেকে রওনা দিয়ে সারাটা দিন পেরিয়ে যখন সন্ধে নেমে এলো, তখন পালকি নিশিন্দাপুরের সীমানায় এসে পৌঁছালো। তখন আকাশ ভেঙে নেমেছে শ্রাবণের অঝোর ধারা। আরে ও ভজহরি, আরে হাতটা একটু শক্ত কর ভাই। যা কাদাটো জমেছে এই রাস্তায়, পা পিছলে গেলেই তো ছোট বাবু আর নতুন বৌমা একেবারে পালকি সমেত এই কালিন্দির চড়ায় আচার খাবে। শক্ত করে ধর, শক্ত করে ধর। আরে সনাতন, তুই নিজের দিকটা দেখ। এই শ্রাবণের রাতে কালিন্দির পার দিয়ে যাওয়া মানেই জমের দুয়ারে কড়া নাড়া। তার উপরে রয়েছেন আবার তান্ত্রিক মশাই। উনি কেন যে এত গম্ভীর হয়ে আছেন কে জানে। পিসিমা, পিসিমা, বৃষ্টিকে একটু ভালো করে ধরো তো। মেয়েটার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। এই ঝড় বৃষ্টির মধ্যে রাস্তা যেন আর শেষই হতে চাইছে না। আরে দূর দূর দূর, আর বলিস না বাবা অনু। এই নিশ্চিন্দাপুরের রাস্তাঘাটের যা ছিরি! ওহ, নদিয়া থেকে সকাল 8টায় বেরোলাম, গরুর গাড়িতে করে ঘাট পর্যন্ত এলো, তারপর নৌকোয় কালিন্দী পার হলো, আর এখন এই পালকিতে করে 6 ঘন্টা ধরে কাদা মাখছি। ওহ হ্যাঁ, তোর বাবার যা জেদ, বউকে পালকিতে করেই ঘরে তুলতে হবে। তা বৌমা, শরীরটা কি বেশি খারাপ লাগছে? না পিসিমা, আমি ঠিক আছি। শুধু বুকটা কেমন যেন করছে। মনে হচ্ছে এই গ্রামটা আমায় ডাকছে। সনাতন, ভজহরি, পালকি থামালি কেন? আর মাত্র আধ ক্রোশ পথ, সামনেই সেই প্রাচীন অশ্বত্থ গাছ আর নিশিন্দাপুরের প্রবেশদ্বার। হারিকেনের আলোটা নেভাতে দিবি না যেন। চারপাশ নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা, শুধু হ্যারিকেনের টিমটিমে আলোয় চারপাশের ঘন বাঁশঝাড়গুলো চেনা যাচ্ছিল। সেই ঝোড়ো বাতাসে বাঁশের ডালগুলো যখন এর ওর গায়ে আছড়ে পড়ছিল, মনে হচ্ছিল যেন কোনো ডাইনির লম্বা কালো আঙুলগুলো নতুন বউকে ছুঁয়ে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। পালকি যখন ঠিক সেই শতাব্দী প্রাচীন অশ্বত্থ গাছের তলা দিয়ে যাচ্ছিল, তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনা। অশ্বত্থ গাছের মগডাল থেকে একটা কালো কুৎসিত অবয়ব ধীরে ধীরে নিচে নেমে এলো। সে চারুলতা। আজ 50 বছর পর সে এমন এক নতুন বউকে দেখল, যার সিঁথিতে টাটকা সিঁদুর, চোখে নতুন সংসারের স্বপ্ন। চারুলতার অবদমিত স্বাদ আর তীব্র হিংসা জেগে উঠল। সেও তো এমন লাল বেনারসি পরে পালকিতে চড়তে চেয়েছিল। ওরে বাবা রে, এই হ্যারিকে নিভে গেল যে। ওরে সনাতন, সনাতন, দেশ লাইটটা বার কর জলদি। কি হলো বাইরে? আলো নিভে গেল কেন? সেই কয়েক সেকেন্ড নিশ্ছিদ্র অন্ধকারের সুযোগে চারুলতার অতৃপ্ত আত্মা পালকির কাঠের দেওয়াল ভেদ করে প্রবেশ করল বৃষ্টির অবচেতন মনে ও শরীরে। বৃষ্টির শরীরটা একবার তীব্রভাবে কেঁপে উঠল। তার চোখ দুটো মুহূর্তের জন্য উল্টে গেল, কিন্তু অন্ধকারে কেউ তা দেখতে পেল না। এ কি? আমার সিদ্ধ রুদ্রাক্ষের মালা ছিঁড়ে গেল, কাদার মধ্যে পড়ে গেল। লক্ষণ তো মোটেও ভালো নয়। এই বাতাসে কিসের যেন একটা গন্ধ পাচ্ছি, ঠিক যেন পচা লাশের গন্ধ। তান্ত্রিক মশাই,
ওসব অলক্ষণে কথা ছাড়ুন, তাড়াতাড়ি চলুন, বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। অবশেষে ঝড় বৃষ্টির মধ্যেই পালকি এসে পৌঁছালো শিবু মোড়লের বিশাল চণ্ডী মণ্ডপের সামনে। বাড়ির উঠোনে হ্যারিকেন আর লণ্ঠন নিয়ে দাঁড়িয়েছিলেন শিবু মোড়ল নিজে। নতুন বউকে বরণ করে ঘরে তোলা হলো, কিন্তু কেউ জানতো না তার ঘরে কোনো নতুন বউকে নয়, বরং 50 বছরের পুরনো এক সাক্ষাৎ মৃত্যুকে ডেকে এনেছে। রাত তখন গভীর, নিশিন্দাপুর গ্রাম ঘুমে কাঁদা। বাড়ির সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, শুধু বাসর ঘরে অনিরুদ্ধ আর বৃষ্টি একা। ঘরের এক কোণে একটা হ্যারিকেন টিমটিম করে আলো ছড়াচ্ছে। বাইরে তখনও মেঘের গর্জন চলছে। অনিরুদ্ধ বৃষ্টির দিকে এগিয়ে এলো। তার মনের মধ্যে তখন নতুন জীবনের রোমাঞ্চ। বৃষ্টি, সারাদিন খুব ধকল গেছে না তোমার উপর দিয়ে? মুখটা খোলো, ঘোমটাটা সরাও। এই আলোঙাধারিতে তোমাকে দেখতে ঠিক পরীর মতো লাগছে। অনিরুদ্ধ যখন বৃষ্টির মাথার লাল বেনারসির ঘোমটাটা আলতো করে সরালো, ঠিক তখনই বাইরে একটা বিকট বিদ্যুৎ চমকে উঠল। সেই তীব্র আলোয় অনিরুদ্ধ দেখল বৃষ্টির ঠোঁটের কোণে এক কুটিল অমানসিক হাসি। তার চোখ দুটো কেমন যেন স্থির, কোনো পলক পড়ছে না। কি বৃষ্টি, তোমার হাতটা এমন এমন বরফের মতো ঠান্ডা কেন? কোনো মানুষের শরীর তো এত ঠান্ডা হতে পারে না। তোমার কি জ্বর আসছে? না গো, আমার কোনো জ্বর আসেনি। আমার শুধু খুব তেষ্টা পেয়েছে। বুকটা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। টেবিলে তো জলের কুঁজো রাখা আছে, আমি এনে দিচ্ছি। না, এই জলের তেষ্টা নয়, আমার অন্য কিছুর তেষ্টা পেয়েছে। আমি নিচে যাচ্ছি, রান্নাঘর থেকে একটু ঠান্ডা জল খেয়ে আসি। তুমি বসো। অনিরুদ্ধকে ঘরে রেখে বৃষ্টি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। তার হাঁটার ধরনটা ছিল অদ্ভুত, যেন পা দুটো মাটিতে ঠিকঠাক পড়ছে না। কিন্তু সে জল আনতে রান্নাঘরে গেল না, সে সোজা পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল কালিন্দী নদীর ধারের সেই ভাঙা চালার দিকে। সেখানে তখন কাহার ভজহরি আর সনাতন একটা ভাঙা চালার নিচে হ্যারিকেন জেলে তামাক খাচ্ছিল। তাদের শরীর তখনও সারাদিনের খাটুনিতে ম্যাচ ম্যাচ করছে। উফ, যা খাটুনিটো গেল আজ। তবে ছোট বৌমার রূপখানা দেখেছিস ভজহরি? ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। আমাদের মোড়ল বাড়ির ভাগ্য ভালো বটে। ওরে ওরে সনাতন, ওটা কে রে? ওটা কে? এই মাঝরাতে বৃষ্টির মধ্যে কে আসছে? হ্যারিকেনের আবঝা আলোয় দেখা গেল লাল বেনারসি পরা নতুন বউ বৃষ্টি এসে দাঁড়িয়েছে সেই চালার সামনে। তার গায়ের গয়নাগুলো অন্ধকারে চিকমিক করছে, কিন্তু তার মুখটা নিচু করা। ছোট বৌমা, তুমি এই নিশিরাতে, এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি এখানে কেন? ছোট বাবু কোথায়? কথাটা শেষ হওয়ার আগেই বৃষ্টি তার মুখটা তুলল, আর তা দেখেই ভজহরি আর সনাতনের বুকের রক্ত হিম হয়ে গেল। বৃষ্টির চোখের মণি দুটো সম্পূর্ণ গায়েব, শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে।
আর তার মুখগহ্বরটা অমানসিক গড়নে চওড়া হয়ে গেল। চোয়ালটা ঝুলে পড়ল কানের লতি পর্যন্ত। উড়ে 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 বাবারে, উড়ে বাবারে, এ এ মানুষ লয়, এ মানুষ লয়, এ তো পেদনি বটে। ওরে পালা, ওরে ভজহরি পালা পালা। সনাতন দৌড় দেওয়ার সুযোগটুকুও পেল না। বৃষ্টির হাত থেকে মুহূর্তের মধ্যে গজিয়ে ওঠা 5 ইঞ্চি লম্বা কালো নোকওয়ালা হাতটা তীরের মতো গিয়ে বিঁধল সনাতনের ঘাড়ে। এক ঝটকায় সনাতনের ঘাড়টা মুটকে দিল সে। সনাতনের নিথর দেহটা কাদার মধ্যে আছড়ে পড়ল। ভজহরি ভয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। তোরা এই জমিদার বংশের নুন খেয়েছিস না? তবে এবার তোদের পাপের ভাগও নে। বৃষ্টি তার ধারালো নখ দিয়ে এক টানে ভজহরির বুকটা চিরে ফেলল। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল চালার দেওয়ালে। অমানসিক শক্তিতে এসে ভজহরি ছটফটে বুক থেকে তাজা লাল কলিজাটা টেনে বের করে আনলো। তারপর সেই কাঁচা মাংস কামড়ে কামড়ে খেতে লাগলো। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, আর সেই বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছিল 2 কাহারের তাজা রক্ত। হ্যারিকেনের আলোয় সেই নৃশংস দৃশ্য দেখে নিশিন্দাপুরের বাতাস যেন ভারী হয়ে উঠল। কিন্তু তৃষ্ণা তখনও মেটেনি। চারুলতার ভেতরের পৈশাচিক খিদে আরো বেড়ে গেল। তার পরবর্তী শিকার ছিল এই বাড়িরই একজন পিসি সাবিত্রী দেবী। মাঝরাত পেরিয়ে তখন প্রায় 3টে। সাবিত্রী দেবীর হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল পেটের গোলমালে। তিনি একটা হ্যারিকেন হাতে নিয়ে বারান্দা দিয়ে উঠোনের দিকে নামছিলেন। চারদিক নিঝুম, শুধু বাইরে ঝড়ের তাণ্ডব। বারান্দার কোনায় আসতেই তিনি দেখলেন নতুন বউ বৃষ্টি অন্ধকারের মধ্যে মুখ গুঁজে এক দৃষ্টে দেওয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বৌমা, এই মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে কি করছিস? কি যা ঘরে যা, অনু একা শুয়ে আছে তো। বৃষ্টি কোনো কথা বলল না। সে ধীরে ধীরে সাবিত্রী দেবীর দিকে ঘুরে দাঁড়ালো। হ্যারিকেনের আলো যখন বৃষ্টির মুখের ওপরে পড়ল, সাবিত্রী দেবীর হাত থেকে হ্যারিকেনটা প্রায় পড়েই যাচ্ছিল। বৃষ্টির মুখটা চেনা হলেও চোখ দুটো সম্পূর্ণ কোটরাগত, লাল টকটকে রক্তবর্ণ। তার ঠোঁটের কোণ বেয়ে টপ টপ করে লালা আর রক্তের মিশ্রণ ঝরছে। গা থেকে বেরোচ্ছে তীব্র পচা মাংসের দুর্গন্ধ। ওরে বাবা রে, কি রূপ তোর! তুই কে কে? ওরে বাবা! সাবিত্রী দেবী চিৎকার করার আগেই পেতনি বাতাসে ভেসে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। তার মুখটা চেপে ধরল নিজের বরফ শীতল হাত দিয়ে। তারপর সেই নৃশংসতা ভাষায় প্রকাশ করা যায় না। অতি অমানসিক শক্তিতে সে সাবিত্রী দেবীর 2 পা দুদিকে ধরে এমনভাবে টানল, ঠিক যেভাবে মানুষ ল্যাম্প পোস্টের মতো লম্বালম্বি কাঠ ছেড়ে। সেভাবে সাবিত্রী দেবীর জীবন্ত শরীরটাকে মাঝখান থেকে 2 টুকরো করে চিড়ে ফেলল। সাবিত্রী দেবীর নাড়ি ভুঁড়ি আর রক্তে ভেসে গেল মোড়ল বাড়ির বারান্দা। চারুলতা তৃপ্তির হাসি হাসল।
পরদিন সকালে যখন ভোরের আলো ফুটল, তখন পুরো নিশিন্দাপুর গ্রামে হাহাকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। একই রাতে তিনটে বিভৎস লাশ, দুই কাহার নদীর পাড়ে বুক চেরা অবস্থায় পড়ে আছে, আর মোড়ল বাড়ির বারান্দা ভেসে যাচ্ছে সাবিত্রী দেবীর দ্বিখণ্ডিত লাশের রক্তে। গ্রামের লোক ভয়ে ঘরের দোরগোড়া বন্ধ করে দিল, কিন্তু শিব মোড়ল আর অনিরুদ্ধ তখনও জানত না যে এই নরপিশাচ হত্যাকারী আসলে কোনো বাইরের শত্রু নয়, সে রয়েছে তাদেরই ঘরের ভেতরে, নতুন বউয়ের রূপ ধরে। নিশিন্দাপুরের সকালটা ভোরের আলো নিয়ে আসেনি, এনেছিল এক বুক চাপানো আতঙ্ক। চণ্ডী মণ্ডপের বিশাল উঠোন জুড়ে রক্তের ছোপ। পিসি সাবিত্রী দেবীর দ্বিখণ্ডিত নিথর দেহটার ওপর একটা সাদা চাদর ঢাকা দেওয়া হয়েছে, কিন্তু রক্ত চুইয়ে চাদরটা লাল হয়ে উঠছে। বাড়ির প্রধান শিব মোড়ল পাথরের মতো বসে আছেন কাঠের চেয়ারে, আর অনিরুদ্ধ দরজা চৌকাঠে বসে মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছে। একটু দূরে দাঁড়িয়ে আছেন তান্ত্রিক তারাপদ ভট্টাচার্য, তার কপালে চিন্তার গভীর ভাঁজ। তান্ত্রিক মশাই, আমার নিশিন্দাপুরে এর আগেও কত বড় ঝড় তুফান গেছে, কিন্তু এমন নৃশংস কাণ্ড কখনো ঘটেনি। সনাতন আর ভজহরিকে কে অমন পশুদের মতো ছেড়ে মারলো, আর আমার বড় বোন সাবিত্রী, উফ ভগবান, এমন মৃত্যু যেন শত্রুরও না হয়। এ কার কাজ তান্ত্রিক মশাই? এ কার কাজ? হ্যাঁ, কার কাজ? মোড়ল মশাই, শান্ত হন। শান্ত না হলে বিপদ আরো বাড়বে। এটা কোনো বন্য জন্তুর কাজ নয়, আর না কোনো সাধারণ মানুষের কাজ। সাবিত্রী দেবীর দেহটা আমি ভালো করে দেখেছি। লম্বালম্বি ভাবে শরীরটাকে দুভাগ করা হয়েছে। মানুষের শরীরের হাড় ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, তা কোনো সাধারণ মানুষের নেই। কিন্তু তান্ত্রিক মশাই, কাল মাঝরাতে বৃষ্টি যখন নিচে আসছিল, আমি ওর হাত ধরেছিলাম। ওর হাতটা পুরো বরফের মতো ঠান্ডা ছিল, আর ওর ওই চোখ দুটো কেমন যেন অচেনা লাগছিল। আমার বুকের ভেতরটা কেন জানি কু গাইছে। অনিরুদ্ধ, তুমি ঠিক কি দেখেছিলে খুলে বলো তো? বৌমার আচরণে আর কোনো অস্বাভাবিকতা নজরে পড়েছে? ও যখন ঘোমটা খুলছিল, ওর ঠোঁটের কোণে একটা কুৎসিত হাসি ছিল, আর ওর গা থেকে কেমন যেন একটা অদ্ভুত আঁশটে পচা গন্ধ আসছিল। আমি ভেবেছিলাম ঝড় বৃষ্টির রাতে নদী পার হয়ে আসার ধকল, কিন্তু চণ্ডী মণ্ডপের দিকে হেঁটে আসছিল নতুন বউ বৃষ্টি। তার পরনে গতকালের সেই বিয়ের লাল বেনারসি, কপালে সিঁদুরের টিপ, কিন্তু হাঁটার মধ্যে কোনো জড়তা নেই। মুখটা শান্ত, কিন্তু চোখ দুটো মাটির দিকে নামানো, ঠিক যেন এক পরমা সুন্দরী সলজ্জ কণি। কিন্তু তারাপদ ভট্টাচার্যের চোখ এড়ালো না যে বৃষ্টির পায়ের পাতা দুটো মাটির ওপর পুরোপুরি বসে নেই। গোড়ালি দুটো যেন সামান্য শূন্যে ভাসছে। বাবা, পিসিমা এভাবে চলে গেলেন, আমার খুব ভয় করছে বাবা। এই অলক্ষী বউ ঘরে পা দিতেই এত বড় সর্বনাশ হয়ে গেল। আপনারা আমায় ক্ষমা করে দিন। ছি মা, অমন কথা বলতে নেই। কপালে যা ছিল তাই ঘটেছে, তোমার কি দোষ তাতে? তুমি ঘরে যাও মা, অনিরুদ্ধর কাছে গিয়ে বসো। বৃষ্টি যখন ঘুরে দাঁড়ালো, ঠিক তখনই তারাপদবাবু লক্ষ্য করলেন বৃষ্টির গলার পাশে কালচে শিরাগুলো যেন সাপের মতো কিলবিল করে উঠছে। তারাপদবাবু নিজের ঝোলার ভেতর হাত ঢুকিয়ে একটা তামার ছোট পাত্র থেকে মন্ত্রপুত গঙ্গা জল বের করলেন। ওং ক্লিং কালিকা দৈবে নমঃ। তান্ত্রিকের হাতের মন্ত্রপুত জলের দু এক ফোঁটা গিয়ে পড়ল বৃষ্টির পিঠের উপর।
স্পর্শ হওয়া মাত্রই ঘটল এক শিউরে যাওয়া ঘটনা। আহ মোরল, তোর ওই তান্ত্রিককে থামতে বল, আমার পিঠ পুড়ে গেল। কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই বৃষ্টি নিজেকে সামলে নিল। সে মাটিতে বসে পড়ে কাঁদতে লাগলো, যেন সে তীব্র যন্ত্রণায় ছটফট করছে। ওগো শুনছো, তান্ত্রিক মশাই আমার গায়ে কি ঢেলে দিলেন? তীব্র অ্যাসিডের মতো আমার চামড়াটা পুড়ে যাচ্ছে, বাঁচাও আমার। এ কি করছেন তান্ত্রিক মশাই? আপনি আমার স্ত্রীর ওপর তন্ত্রমন্ত্রের পরীক্ষা করছেন? ও এমনিতেই ভয়ে আধমরা হয়ে গেছে। অনিরুদ্ধ, অন্ধের মতো আচরণ করো না। ওটা তোমার স্ত্রী নয়, ওর ভেতরে এমন এক শক্তি প্রবেশ করেছে যা এই গোটা নিশিন্দাপুরকে শ্মশান বানিয়ে ছাড়বে। মোড়ল মশাই, আজ রাত্রে আপনাদের দুজনকে খুব সাবধানে থাকতে হবে। আজ অমাবস্যার শেষ রাত, এই রাতে শক্তির দাপট দ্বিগুণ হবে। তান্ত্রিকের কথা কেউ পুরোপুরি বিশ্বাস করল না। অনিরুদ্ধ বৃষ্টিকে ধরে নিয়ে গেল শোয়ার ঘরে, কিন্তু আতঙ্ক জাঁকিয়ে বসল ঘরের প্রতিটি কোণায়। দেখতে দেখতে আবার সন্ধে নেমে এলো নিশিন্দাপুরে। রাতের অন্ধকার নামতেই ঝড়ের বেগ আরো বাড়ল। কালিন্দী নদীর গর্জন চণ্ডীমণ্ডপ পর্যন্ত শোনা যাচ্ছিল। ঘরের দরজা জানলা সব শক্ত করে বন্ধ করে দেওয়া হয়েছে। অনিরুদ্ধ আর বৃষ্টি খাটের ওপরে বসে। অনিরুদ্ধর মনে ভয় আর ভালোবাসার দ্বন্দ্ব চলছে। বৃষ্টি, তুমি আজ অন্যরকম আচরণ করছিলে কেন? সত্যি কি তোমার কোনো কষ্ট হচ্ছে? আমার দিকে তাকাও। বৃষ্টি অনিরুদ্ধর দিকে তাকালো। হ্যারিকেনের টিমটিমে আলোয় অনিরুদ্ধ দেখল বৃষ্টির ফর্সা মুখের চামড়াটা কেমন যেন ঢিলে হয়ে গিয়েছে। গলার কাছে রক্তবাহী শিরাগুলো স্পষ্ট কালো রঙের হয়ে ভেসে উঠেছে। অনিরুদ্ধ, তুমি আমায় কতটা ভালোবাসো? আমার জন্য তুমি তোমার বাবার কোল খালি করতে পারবে? কি কথা বলছো বৃষ্টি? বাবা তোমায় মেয়ের মতো ভালোবেসে ঘরে এনেছে, আর তুমি? তোমার বাবা নয় গো, ওটা একটা পিশাচের রক্ত, জমিদারের রক্ত। ও রক্ত আমি এক ফোঁটাও এই মাটিতে বাকি রাখবো না। অনিরুদ্ধ চোখের সামনেই বৃষ্টির দেহটা খাট থেকে 4 ফুট শূন্যে ভেসে উঠল। তার সুন্দর কালো চুলগুলো যেন জীবন্ত সাপের মতো বাতাসে ছটফট করতে লাগলো। তার গায়ে লাল বেনারসিটা অদ্ভুতভাবে কাঁপছে। বাবা, বাবা বাঁচাও! তান্ত্রিক মশাই, বৃষ্টি, কি রূপ তোমার? অনিরুদ্ধ দরজা খুলে বাইরে পালানোর চেষ্টা করলো, কিন্তু ঘরের দরজাটা বাইরে থেকে কেউ যেন অদৃশ্য শক্তিতে বন্ধ করে দিয়েছে। পেতনি চারুলতা বৃষ্টির শরীর থেকে বের করে আনলো তার ভয়ঙ্কর রূপ। তার চোখ দুটো যেন সম্পূর্ণ লাল টকটকে আগুনের গোলার মতো জ্বলছে। মুখগহ্বর থেকে ঝুলছে লম্বা কুৎসিত জিভ, যা থেকে ফোঁটা ফোঁটা কালচে রক্ত ঝরছে খাটের চাদরে। পালাবি কোথায় অনিরুদ্ধ? আজ এই নিশিন্দাপুরের জমিদার বংশের শেষ প্রদীপ নিভে যাবে। আজ রাতের অন্ধকারে আমি তোদের সবার রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাবো। অনিরুদ্ধ ঘরের কোণে ভয়ে জড়সড় হয়ে বসে কাঁপতে লাগল। তার নিজের ভালোবাসার মানুষটি যে এমন এক নরকের জীব হয়ে তার দিকে এগিয়ে আসবে তা সে স্বপ্নেও ভাবেনি। প্রতিটা মুহূর্তে মৃত্যুর হিম শীতল ছোঁয়া যেন অনিরুদ্ধর গলা টিপে ধরছিল। নিশিন্দাপুরের এই অভিশপ্ত রাত্রে আরও এক ভয়ঙ্কর বলিদানের প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছিল। বাসর ঘরের রুদ্ধ দুয়ারের ওপারে
তখন নরক নেমে এসেছে। অনিরুদ্ধ দরজার কোণে সিঁটিয়ে বসে কাঁপছে। তার চোখের সামনে শূন্যে ভাসছে তার সদ্য বিবাহিত স্ত্রী বৃষ্টি। কিন্তু সেই শরীরের ভেতরে যে পৈশাচিক প্রেতাত্মা ভর করেছে, তার জিভ দিয়ে লালা আর চাপ চাপ কালো রক্ত টপ টপ করে মেঝেতে ঝরে পড়ছে। প্রতি ফোঁটা রক্ত মেঝেতে পড়া মাত্রই ছ্যাঁক করে ধোঁয়া উঠছে, যেন কোনো তীব্র অ্যাসিড ঝরছে সেখান থেকে। হঠাৎ একটা নারকীয় কাণ্ড ঘটল। বৃষ্টির সুডৌল কোমল হাত দুটোর হাড় অদ্ভুত মর্মর শব্দ করে উল্টো দিকে বেঁকে গেল। তার ফর্সা চামড়া ফাটতে শুরু করলো, আর সেই ফাটল দিয়ে বেরিয়ে এলো এক কুচকুচে কালো রোমশ আর দীর্ঘ নখযুক্ত দুটি হাত। তার মুখাবয়ব ক্রমশ প্রসারিত হয়ে এমন এক আকার নিল যা কোনো সাধারণ মানুষের হতেই পারে না। অনিরুদ্ধ, তুই আমার স্বামী হবি বলেছিলি না? আয়, আমার এই শীতল বুকে আয়। আমাদের বাসর রাত এখনো পূর্ণ হয়নি। ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও। কে তুমি? বৃষ্টির শরীর থেকে বের হও এক্ষুনি, দোহাই তোমার। জমিদার বংশের রক্তের গন্ধ, ঠিক মহিম চৌধুরীর মতো গায়ের গন্ধ তোর। উফ, কি সুস্বাদু! আজ তোর বুকের ছাতি ছিঁড়ে তোর তাজা হৃৎপিণ্ডটা আমি চিবিয়ে খাবো। ওং হ্রিং ক্লিং চণ্ডিকা ওই ফট, তিষ্ঠ তিষ্ঠ। দরজায় এসে দাঁড়িয়েছেন তান্ত্রিক তারাপদ ভট্টাচার্য। তার এক হাতে জ্বলন্ত মশাল, অন্য হাতে মন্ত্রপুত মহাকালের ত্রিশূল। তান্ত্রিককে দেখা মাত্রই শূন্যে ভাসমান বৃষ্টি এক বিকট হিস হিস করে শব্দ করে উঠল, ঠিক যেন এক ক্ষিপ্ত কেউটে সাপ। অনিরুদ্ধ, ঘর থেকে জলদি বের হও। এই পেতনি আজ ওর পূর্ণ শক্তি পেয়েছে, একে আটকানো সহজ নয়। অনিরুদ্ধ কোনো মতে হামাগুড়ি দিয়ে ঘর থেকে বেরিয়ে চণ্ডী মণ্ডপের দিকে দৌড় দিল। ঠিক তখনই চণ্ডী মণ্ডপের মধ্যিখানের খুঁটির সঙ্গে বাঁধা লণ্ঠনের আলোয় দেখা গেল জমিদার শিব মোড়লকে। তিনি ভয়ে সিঁটিয়ে একটা কোনায় বসে কাঁপছেন। কোথায়? তার হাতে একটা পুরনো আমলের বন্দুক, কিন্তু সেই বন্দুক যে অলৌকিক শক্তির সামনে খেলনা মাত্র, তা তিনি ভালো করেই বুঝতে পারছিলেন। বৃষ্টি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে চণ্ডী মণ্ডপের দিকে এগোতে লাগলো। তার গা থেকে গলিত লাশের তীব্র পচা গন্ধ পুরো চণ্ডী মণ্ডপকে নরক কুণ্ডে পরিণত করেছে। তার মুখের চামড়া এবার গলে গলে খসে পড়ছে, আর তার নিচ থেকে বেরিয়ে আসছে 50 বছর আগে মৃত চারুলতার কঙ্কালসার বিভৎস মুখ। কে 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 তুমি? সামনে আসবি না, একদম আসবি না। আমি কিন্তু গুলি করে খুলি উড়িয়ে দেবো। একদম আসবি না, আসবি না। শিবু মোড়ল, চিনতে পারছিস না আমায়? আমি তোদের ঘরের নতুন বউ। নাকি ভুললি? আজ থেকে 50 বছর আগের সেই শ্রাবণের কালরাত্রির কথা, যেদিন তোর জ্যাঠামশাই মহিম চৌধুরী আমার কুমারিত্ব কেড়ে নিয়ে এই কালিন্দির চড়াই ঝুলিয়ে দিয়েছিল। আমি সেই চারুলতা, তোদের জমিদার বংশের পাপের ফসল। শিবু মোড়ল ভয়ে কাঁপতে কাঁপতে ট্রিগারে চাপ দিলেন। গর্জে উঠল বন্দুক, কিন্তু গুলিটা বৃষ্টির বুক ফুঁড়ে চলে গেলেও তার শরীর থেকে এক ফোঁটাও রক্ত বেরোলো না, বরং সেই ফুটো দিয়ে কালো ধোঁয়া বেরোতে লাগলো। সে হাসতে হাসতে আরো এগিয়ে গেল। মোড়ল মশাই, আজ কোনো অস্ত্রে কাজ হবে না। ওর অতৃপ্ত আত্মা এখন বৃষ্টির শরীরের রক্ত আর মাংসকে নিজের বশে এনে ফেলেছে। অনিরুদ্ধ, শোনো,
আজ রাতে যদি আমরা একে শান্ত না করতে পারি, তবে ভোর হওয়ার আগেই এই নিশিন্দাপুরের একটি প্রাণীও আর বেঁচে থাকবে না। কিন্তু তান্ত্রিক মশাই, এর শেষ কোথায়? আমার বৃষ্টিকে কি আমি আর কোনোদিন ফিরে পাবো না? ওর কি অপরাধ? অপরাধ বৃষ্টির নয়, অপরাধ এই জমিদার বংশের রক্তে। অনিরুদ্ধ, চারুলতা কোনো সাধারণ ডাকিনী নয়। সে অপঘাতে মরে কাল পেতনি রূপ ধারণ করেছে। তার শেষ স্বাদ ছিল সংসারী হওয়া, স্বামীর সোহাগ পাওয়া। মহিম চৌধুরী জোর করে তাকে সিঁথিতে সিঁদুর দিয়ে তাকে বেইজ্জত করেছিল, আর সেই অপমানের আগুনে পুড়েই আজ সে কাল বধূ হয়ে ফিরে এসেছে। একে শান্ত করার একমাত্র উপায়। তান্ত্রিকের কথা শেষ হওয়ার আগেই চণ্ডী মণ্ডপের সমস্ত আলো নিভে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শুধু জ্বলন্ত মশালের টিমটিমে লালচে আলোয় দেখা গেল চারুলতার সেই কুৎসিত দীর্ঘ কালো হাত দুটো এগিয়ে যাচ্ছে শিবু মোড়লের গলার দিকে। বাতাসে তখন লাশের পচা গন্ধ আর মৃত্যুর হিম শীতল আতঙ্ক নিশিন্দাপুরের বুক কাঁপিয়ে দিচ্ছে। ঘুটঘুটে অন্ধকারের বুকে শুধু তান্ত্রিক তারাপদর হাতের মশালটা কাঁপছিল, আর সেই লালচে আলোয় যা দেখা গেল তা মানুষের কল্পনাকেও হার মানায়। শূন্যে ভাসমান চারুলতার কুৎসিত কালো দুটো হাত ততক্ষণে পেঁচিয়ে ধরেছে শিবু মোড়লের গলা। মোড়লের মোটা সোটা শরীর মাটি থেকে 3 ফুট উঁচুতে ঝুলছে। তার চোখ দুটো কোটর থেকে ঠেলে বেরিয়ে আসছে, মুখ দিয়ে ফেনা আর রক্তের স্রোত নামছে। অনু, অনু বাঁচা আমায়, ও আমায় মেরে ফেললো রে। অনু বাঁচা, বাঁচা, বাঁচা আমায়। বাবা, ছেড়ে দাও। চারুলতা, ছেড়ে দাও আমার বাবাকে। উনি তো কোনো অপরাধ করেননি। অপরাধ তো করেছিলেন তার জ্যাঠামশাই। অপরাধী তোরা সবাই। তোদের শরীরের রক্তে মহিম চৌধুরীর সেই পাপের অংশ বইছে। আজ এই নিশিন্দাপুরের মাটিতে দাঁড়িয়ে আমি এতগুলো বছরের সেই অপমানের শেষ শোধ নেব। তারাপদ ভট্টাচার্য বুঝলেন আর এক মুহূর্ত দেরি করলে শিবু মোড়লের প্রাণ পাখি উড়ে যাবে। তিনি তার হাতের জ্বলন্ত মশালটা ছুঁড়ে মারলেন চণ্ডী মণ্ডপের মেঝেতে, যেখানে আগেই রাখা ছিল হ্যারিকেনের কেরোসিন তেল। মুহূর্তের মধ্যেই চণ্ডী মণ্ডপের মেঝেতে আগুনের এক বৃত্তাকার বেড়া তৈরি হয়ে গেল। সেই আগুন চারুলতা আর বৃষ্টিকে ঘিরে ধরল। আগুনের তাপে চারুলতার পেতনি রূপটা এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়ল। সে যন্ত্রণায় চিৎকার করে শিবু মোড়লকে মাটির ওপরে আছড়ে ফেলল। অনিরুদ্ধ, এটাই সুযোগ। চারুলতা আগুনে কাবু হয়েছে, কিন্তু আগুন বেশিক্ষণ ওকে আটকে রাখতে পারবে না। তোমাকে যা বলছি এক্ষুনি করো। কি করব তান্ত্রিক মশাই? বলুন, আমি কি করব? তোমার হাতের আঙুলটা কেটে রক্ত বের করো। তারপর সেই রক্ত নিয়ে আগুনের বেড়া পার হয়ে বৃষ্টির কপালে থাকা সিঁদুরের ওপরে মাখিয়ে দাও। আর উচ্চ স্বরে ওর আসল নাম ধরে ডাকো। ওকে বলো যে তুমি ওকে মুক্ত করেছ। একমাত্র ভালোবাসা আর তান্ত্রিক বলির মেলবন্ধনেই এই কাল পেতনি শান্ত হবে। অনিরুদ্ধর সামনে তখন অগ্নিকুণ্ড, আর সেই আগুনের ওপরে দাঁড়িয়ে আছে এক বিভৎস কঙ্কালসার পিশাচিনী, যার ভেতরে বন্দী অনিরুদ্ধর প্রাণের চেয়েও প্রিয় বৃষ্টি। অনিরুদ্ধ কোনো কিছু না ভেবে নিজের হাতের তালুতে ছোড়ার ফলাটা বসিয়ে দিল। তাজা রক্তে ভিজে গেল অনিরুদ্ধর হাত। সে নিজের প্রাণ বাজি রেখে আগুনের লেলিহান শিখা পার হয়ে ঝাঁপ দিল ওপারে। চারুলতা তখন তার ধারালো নখ উঁচিয়ে অনিরুদ্ধর বুক চিরে ফেলার জন্য উদ্যত হয়েছে। চারুলতা, তোমার উপর অন্যায় হয়েছিল, আমি তো স্বীকার করছি, কিন্তু আমার বৃষ্টি তো নির্দোষ। আমি আজ আমার নিজের রক্ত দিয়ে তোমার সিঁথির সেই জোর করে পরানো সিঁদুর ধুয়ে দিচ্ছি। আমি তোমাকে মুক্তি দিচ্ছি চারুলতা। তুমি পরমাত্মায় লীন হও, শান্ত হও চারুলতা।
এই কথা বলতে বলতে অনিরুদ্ধ তার নিজের রক্তাক্ত হাতটা বাড়িয়ে দিল বৃষ্টির কপালে। বৃষ্টির সিঁথির সিঁদুরের সাথে তাজা লাল রক্ত মিশিয়ে এক দীর্ঘ টান দিল অনিরুদ্ধ। ওম ক্রিং কালিকা দৈবৈ নমঃ গচ্ছা গচ্ছা পরম ধামে স্বাহা। তান্ত্রিক তখন হোমকুণ্ডের পবিত্র ছাই আর মন্ত্রপুত জল ছুঁড়ে মারলেন চারুলতার মুখের ওপর। আর সাথে সাথেই ঘটল সেই অলৌকিক কাণ্ড। বৃষ্টির শরীর থেকে এক কুৎসিত ঘন কালো ধোঁয়ার অবয়ব ছটফট করতে করতে বেরিয়ে এলো। সেই ধোঁয়ার মধ্যে দেখা গেল চারুলতার ফটফটে কঙ্কালসার মুখ। ধোঁয়ার অবয়বটি চণ্ডীমণ্ডপের জ্বলন্ত আগুনের ওপরে আছড়ে পড়ল। দীর্ঘ এতগুলো বছরের পুরনো পুঞ্জীভূত ক্ষোভ, লালসা আর অতৃপ্ত যন্ত্রণা অবশেষে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। বৃষ্টি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বাইরে তখন শ্রাবণের সেই প্রলয়ঙ্কারী ঝড় আচমকাই থেমে গেছে। কালিন্দী নদীর গর্জন শান্ত হয়েছে। মেঘের ঘন অন্ধকার সরিয়ে ভোরের এক ফালি প্রথম আলো নিশিন্দাপুরের ঘন বাঁশঝাড়ের ওপরে এসে পড়েছে। শিবু মোড়ল কোনো মতে প্রাণ নিয়ে বেঁচে রইলেন বটে, কিন্তু তার সারা জীবনের দম্ভ ধুলোয় মিশে গেল। চারুলতার অভিশাপ থেকে মুক্ত হয়ে নিশিন্দাপুরের গ্রামটা আবার শান্ত হলো, কিন্তু এই কালরাত্রির হাড় হিম করা আতঙ্ক, রক্তের গন্ধ আর কালবধূর সেই কুৎসিত রূপ নিশিন্দাপুরের মানুষের মনে চিরকালের জন্য এক গভীর ক্ষত খোদাই করে রয়ে গেল। নিশিন্দাপুরের এই ঘটনা কি শুধুই অতীতের প্রতিশোধ ছিল, নাকি মানুষের আদিম লোভের এক করুণ পরিণতি? সেই প্রশ্ন আজও রাতের অন্ধকারে কালিন্দী নদীর হাওয়ায় ভেসে বেড়ায়।